মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের জন্য আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটাকে তুমি ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাস বলতে পারো, বাট এইটা মেইনলি আমরা হিউম্যানের উপরই ডিসকাস করব। কিছুটা পার্ট আমাদের একটু জেনারেল অ্যানিমালস এর উপর আছে, বাট মোস্ট কমনলি তুমি যদি বলো এটা কিন্তু আমাদের হিউম্যানের একটা সিস্টেম। আমাদের বডির মধ্যে যে ডিফারেন্ট টাইপ অফ সিস্টেমস গুলো আছে না, তাদের মধ্যে আমাদের ব্রিদিং সিস্টেম এটা একটা ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম। তোমরা অলরেডি জানো কোনটা, তোমরা জানো, মনে আছে তোমাদের? Which one is the main organ of the breathing system? দেখি চ্যাট অপশনে লিখে জানাও দেখি। Which one is the main organ of your breathing system? কি আছে সেটা ফটাফট লেখো দেখি। Okay, okay, very good, very good, very good, very good. তাহলে এই হচ্ছে আমাদের ব্রিদিং সিস্টেম। তোমরা সবাই জানো এই সিস্টেমটা সম্বন্ধে কিছু না কিছু, তবে আজকে আমরা একটু ক্লাস 11 এর উপর বেস করে এটাকে ডিসকাস করি। চলো তাহলে দেখো, এই হিউম্যান ব্রিদিং সিস্টেমের মধ্যে আমাদের ক্লাস 11 এর সিলেবাসে কোন কোন পার্টটা আছে আমাদের জন্য। প্রথম এক নাম্বার আমরা আজকে ডিসকাস করব একটা ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য রেসপিরেশন। রেসপিরেশন ব্যাপারটা কি সেটা নিয়ে ডিসকাশন হবে। তারপরে কিছু রেসপিরেটরি অর্গানস এর কথা বলবো। ডিফারেন্ট অ্যানিমালস এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ রেসপিরেটরি অর্গান ইজ देयर। হিউম্যান বিংস এর মধ্যে যেমন আমাদের লাংস আছে, বাট এভরি অ্যানিমালস এর মধ্যে কিন্তু লাংস নেই। আমরা সেই ব্যাপারগুলোকে নিয়ে ডিসকাস করব আমাদের এই ক্লাসের মধ্যে। তারপর আমরা ডিসকাস করব আমাদের টপিক 3, that is the parts of the human respiratory system. Very important, which one is the different parts, সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। steps involved in the respiration, mechanism of breathing, exchange of gas, respiratory volume and capacities, regulation of respiration and disorder of the respiratory system, right? এই হচ্ছে আমাদের টপিক আমাদের এই হিউম্যান ব্রিদিং সিস্টেম থেকে। একটা টপিক নিয়ে তোমাকে ডিসকাস করব এবং তোমার বোর্ডের এক্সামে কোন কোশ্চেন হতে পারে সেটাও আমি তোমাকে একদম 100% জানিয়ে দেব। ক্লিয়ার? চলো তাহলে আমরা প্রথম যে টপিকটা চলে আসি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। দেখো, আমরা প্রথম একটা জিনিস ডিসকাস করব, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ব্রিদিং এন্ড হোয়াট ইজ দ্য রেসপিরেশন। এই ব্যাপারটা আমাদের একটুখানি ডিসকাস করতে হবে। দেখো, আমরা প্রথমে একটা জিনিস তোমাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। দেখো, আমরা একটা জিনিস মাঝে মাঝে কনফিউজড। একটা আমরা বলি সেলুলার রেসপিরেশন, আর একটা হচ্ছে আমাদের ব্রিদিং সিস্টেম। ব্রিদিং সিস্টেমটা মেইনলি বেস করে আছে গ্যাসিয়াস এক্সচেঞ্জের উপর। দেখো, আমরা এনভায়রনমেন্ট থেকে কি করি, অক্সিজেন গ্যাসকে আমরা কি করছি, আমাদের আলটিমেটলি সেলের মধ্যে নিতে হচ্ছে। কেন নিতে হচ্ছে? ওয়াই? বিকজ ইন দ্য সেল রেসপিরেশন আর টেকস প্লেস। সেলুলার রেসপিরেশন বলছি সেটাকে। সেলুলার রেসপিরেশন করে কি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে। আর সেলের মধ্যে কি হচ্ছে, তোমার ডিউ টু মেটাবলিজম প্রসেস কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আর এই কার্বন ডাই অক্সাইডটাকে কি করতে হবে, সেল থেকে বার করে দিতে হবে, বিকজ ইট ইজ হার্মফুল। এই যে অক্সিজেন টেক ইন এন্ড কার্বন ডাই অক্সাইড টেক আউট, এই প্রসেসটাকে আমরা কি বলছি, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এই প্রসেসটা কার মধ্যে হচ্ছে, সেল আর এনভায়রনমেন্টের মধ্যে। অক্সিজেন টেক ইন এন্ড কার্বন ডাই অক্সাইড টেক আউট, এটাকে আমরা মাথায় রাখি গ্যাসিয়াস এক্সচেঞ্জ। বাট দেখো, গ্যাসিয়াস এক্সচেঞ্জ সেলের মধ্যে তো হবে, সেলের মধ্যে তাহলে আমরা এনভায়রনমেন্ট থেকে কি দেখছি, অক্সিজেনকে ইনসার্ট করতে হচ্ছে। আমরা অ্যারোবিক রেসপিরেশনের কথা বলি। অ্যারোবিক রেসপিরেশন which is happening in the presence of oxygen. On the other hand, একটা অ্যানারোবিক রেসপিরেশন আছে যেখানে উইদাউট অক্সিজেনের ইনভলভমেন্ট হয়। দেখো, এভরি সেলের মধ্যে, একটা সেল নয়, এভরি সেলের মধ্যেই অক্সিজেন তোমাকে কি করাতে হবে, তোমাকে এন্টার করাতেই হবে এভরি সেলের মধ্যে। উইথ একটা কোনো সেল তুমি এক্সেপশন পাবে না আমাদের বডির মধ্যে যেখানে সেলের রিকোয়ারমেন্ট নেই। সেলের রিকোয়ারমেন্ট আছে, সেলের অক্সিজেনের রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমরা যদি একটা ডেফিনেশন তুলে নিয়ে আসি, এবার ডেফিনেশনটা হচ্ছে what is the mean by the gaseous exchange or the respiration। দেখো,
the organism কি করে takes the oxygen from the surroundings and get rid of the carbon dioxide. This is the gaseous exchange mechanism. তাহলে অক্সিজেন টেক ইন এন্ড কার্বন ডাই অক্সাইড টেক আউট, এইটা কিন্তু আমাদের মাথায় পরিষ্কার ঢুকে না এই চ্যাপ্টার পড়ার জন্য। নেক্সট দেখো, আমি কিছু অ্যানিমালস এর কথা বলছি, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। এগুলো কিন্তু তোমার 1 মার্কস এর একটা কোশ্চেনও হতে পারে। 1 মার্কস এর কোশ্চেনটা কি হতে পারে, তোমাকে আমরা পার্টিকুলার কিছু অ্যানিমালস এর নাম বলে দিতে পারি, তোমাকে বলতে হবে সেই অ্যানিমালস গুলো তাদের মেন রেসপিরেটরি অর্গানস কি। দেখো আমি তোমায় কি কি বলছি, প্রথম হচ্ছে বডি সারফেস দিয়ে। বডি সারফেস দিয়ে কারা তোমার রেসপিরেশন করছে, স্পঞ্জ হতে পারে, সিলেন্ট্রেটস হতে পারে, রাইট? এরা হচ্ছে বডির সারফেসের থ্রু এরা তোমার এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ ব্যাপারটা করছে। গিলসের থ্রু কারা করছে, দেখো আমি ছবিতেও দেখিয়েছি তোমাকে, গিলসের থ্রু কিছু অ্যাকোয়াটিক আর্থ্রোপোডস গুলো করছে, ফিশরা করছে। লাংসের থ্রু কারা করছে, লাংসের থ্রু করছে টেরেস্ট্রিয়াল অ্যানিমালস গুলো, মানে যারা ল্যান্ডে থাকে, রেপটাইলস, বার্ডস, ম্যামেলস, এরা। মানে এগুলো সব 1 মার্কস এর কোশ্চেন ক্লাস 11 এর জন্য। ময়েস্ট স্কিন দিয়ে কারা করে, যেমন ময়েস্ট স্কিন দিয়ে আর্থওয়ার্মরা করে, ফ্রগ করে। তাহলে এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে 1 মার্কস এর শর্ট কোশ্চেনের জন্য। রেসপিরেটরি অর্গানস অফ দ্য ডিফারেন্ট অ্যানিমালস, হলো ব্যাপারটা। নেক্সট দেখো, এবার আমরা হিউম্যান ব্রিদিং সিস্টেম বা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমটাকে নিয়ে তোমার সাথে চলো একটু ডিসকাস করি। হিউম্যান ব্রিদিং সিস্টেম অর হিউম্যান রেসপিরেটরি সিস্টেম ব্যাপারটা দেখো, এটা আমরা উপরে যেটা ছবি দেখতে পাচ্ছি, তোমাকে তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা আমরা টোটাল একটা হিউম্যান ব্রিদিং সিস্টেমকে দেখাচ্ছি। মানে তোমাকে এবার টোটাল আমি একটা পাথওয়েকে দেখাবো, যেখান থেকে আমরা ব্রিদিং প্রসেসটা শুরু করি আর কোথায় গিয়ে সেটা এন্ড হয়। তুমি এই যে ছবিটা দেখো, একদম পরিষ্কার যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একদম দেখো যে শুরু হচ্ছে তোমার কোথা থেকে, সেই নস্ট্রিলস থেকে, আর এন্ড হচ্ছে কোথায় যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইনসাইড দ্য লাংস, যেখানে একটা অ্যালভিওলি বলে একটা স্ট্রাকচার প্রেজেন্ট আছে। এই যে টোটাল দিস ওয়ান ইজ দ্য পাথওয়ে, এর মধ্যে ডিফারেন্ট পার্টস গুলো প্রেজেন্ট আছে। দেখো কোন কোন সেই ডিফারেন্ট পার্টস গুলো, সেগুলো তোমাকে একটা একটা করে বোঝাবো, দেখে নাও। আমাদের হিউম্যান ব্রিদিং সিস্টেমের মধ্যে, হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কোন কোন পার্টস গুলো আছে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। দেখো এখানে ন্যাসাল ক্যাভিটি, মানে যেটা নস্ট্রিল, তারপর ন্যাসাল ক্যাভিটি, তারপর তুমি কি দেখতে পাচ্ছ ওখানে, তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে কি, সেটা সেটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ, দেখো ফ্যারিংস দেখতে পাচ্ছ, তারপর তুমি ল্যারিংস দেখতে পাচ্ছ, তারপর তোমার ঠিক ইসোফেগাস আমাদের ফুড পাইপ, তার পাশেই আছে ট্র্যাকিয়া বলে একটা পাইপ। তারপর দেখো সেই ট্র্যাকিয়াটা গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি ব্রঙ্কিয়াস বা ব্রঙ্কাস। তারপর তারা আবার ডিভাইড হচ্ছে ব্রঙ্কিওলস, এন্ড ফাইনালি তারা রিচ করছে কোথায়, যেটা তুমি দেখতে পাচ্ছ এই পার্টটার মধ্যে। দেখো এইটা হচ্ছে অ্যালভিওলাই, একদম টার্মিনাল এন্ড বলতে পারো, যেখানে মেইনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জটা টেকস প্লেস করে। তাহলে এই হচ্ছে তোমার ডিফারেন্ট পার্টস of the human respiratory system, which one start from our nostril, then the nasal cavity, next the pharynx, larynx, trachea, bronchus, bronchioles, and the alveoli. এই পার্টটা তোমাকে মনে রাখতে হবে একদম স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান। ক্লিয়ার হলো জিনিসটা? নেক্সট দেখো, আমরা যদি এক একটা ছোট্ট পার্টকে নিয়ে ডিসকাশনের মধ্যে আসি, আমি তো তোমাকে ওভারঅল সব পার্টস গুলো তো বোঝালাম, এবার চলো আমি যে পার্টটাকে তোমাকে হাইলাইট করছি সেই পার্টটার মধ্যে কোন কোন পার্টস গুলো আছে, দেখো সেই পার্টস এর মধ্যে আমরা কি কি পার্টস দেখতে পাচ্ছি। আমরা জুম করলে এই পার্টটার মধ্যে কি কি পার্ট দেখতে পাচ্ছি, দেখো একদম প্রথম এই পার্টটা তুমি ছবিতেও এইখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দেখো নস্ট্রিল দেখতে পাচ্ছ, তারপর এখানে ন্যাসাল ক্যাভিটি দেখতে পাচ্ছ,
তারপর এই যে এইখানটা দেখো, এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে এই জাংশনটা যেটা তোমায় দেখানো হচ্ছে, এটা হচ্ছে তোমার ফ্যারিংস বলে একটা পার্ট। ফ্যারিংসটা হচ্ছে টু সিস্টেমের জাংশন। কোন কোন টু সিস্টেম বলো তো? ডাইজেস্টিভ সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম, এই দুটো সিস্টেমের জাংশন। তারপর দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ এই পার্টটা, এটা হচ্ছে এপিগ্লটিস, ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা কোনো ফুড টেক আপ করি, সেই ফুডটা তো কোথা দিয়ে যাবে? ফুড পাইপের মধ্যে দিয়ে যাবে, কিন্তু ওটা তো তোমার ট্র্যাকিয়ার মধ্যে ঢুকে পড়তে পারে। কে প্রিভেন্ট করবে? দ্যাট ইজ দা এপিগ্লটিস। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে তোমার এই জোনটা, যেটা আমি তোমায় জুম করে দেখাতে চেষ্টা করছি কোন কোন ডিফারেন্ট পার্টস গুলো প্রেজেন্ট আছে এর মধ্যে। চলো এর মধ্যে এবার এক একটা পার্টকে আরো ডিটেইলসে বলি। নস্ট্রিল তো একটা ছোট পোর বলতে পারো, যার থ্রু দিয়ে এনভায়রনমেন্ট থেকে তোমার গ্যাসগুলো এন্টার করে। তারপর তুমি কি দেখতে পাচ্ছ? তারপর তুমি দেখতে পাচ্ছ ন্যাসাল ক্যাভিটি, মানে এই যে জোনটা, এই যে ন্যাসাল ক্যাভিটির মধ্যে তুমি যদি ভালো করে অবজার্ভ করো, এই যে জোনটা দেখতে পাচ্ছ না, এই যে এখানটা, এখানেও আছে উপরের পার্টটা, সেখানে কি আছে জানো? সেখানে আছে সিলিয়েটেড সেল। So also it is called the ciliated epithelium. Ciliated epithelium, but what is the function? এখানে সিলিয়েটেড এপিথেলিয়াম এর ফাংশনটা কি আছে? দেখো আমাদের এনভায়রনমেন্ট থেকে আমরা যখন কোনো একটা গ্যাসকে নিচ্ছি, কোনো একটা গ্যাসকে নয়, মিক্সচার অফ গ্যাসকে নিচ্ছি, তখন বাইরের এনভায়রনমেন্ট থেকে ডাস্ট পার্টিকেলস, মাইক্রোবস, এগুলো তো আমাদের লাংসে চলে আসতে পারে। সেটাকে প্রিভেন্ট করতে হবে। কে প্রিভেন্ট করবে? এই সিলিয়েটেড এপিথেলিয়াম which is made up of ciliated cell। এরা না, এরা একটা এরকম বিটিং মুভমেন্ট করে, এরকম করে ওরা এক্সিট আউট করে দেয় তোমার এই ডাস্ট পার্টিকেলস এগুলোকে। তাহলে সিলিয়েটেড এপিথেলিয়াম which one present কোথায়? কোথায় প্রেজেন্ট থাকে? সেটা প্রেজেন্ট থাকে ন্যাসাল ক্যাভিটির মধ্যে। এটা একদম ভালো করে মাথায় রাখো। নেক্সট দেখো, আগে পরের পার্টটায় যাই। তাহলে এই ন্যাসাল ক্যাভিটি ফাংশন কি? তোমাকে যদি আস্ক করা হয় হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ন্যাসাল ক্যাভিটি? নাম্বার 1 ফিল্টার্স, নাম্বার 2 ময়েশ্চার এন্ড নাম্বার 3 ওয়ার্মস। যে এয়ারটা ইনকামিং এয়ার, তাকে ফিল্টার করা, ময়েশ্চার করা, কারণ তুমি ময়েস্ট যদি না করা হয় না, সেটা আমাদের ইন্টারনাল যে অর্গানস গুলো সেগুলো হ্যাম্পার করতে পারে, ট্র্যাকিয়াকে হ্যাম্পার করতে পারে। আর কিছুটা ওয়ার্ম করা যাতে ওরা ইজিলি পাস আউট করতে পারে। তো এটাই হচ্ছে ফাংশন অফ দ্য ন্যাসাল ক্যাভিটি, এটা তোমায় মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, আমরা একটু আগে তোমায় বলেছি আমি এখন একটা ব্রিদিং সিস্টেম এন্ড ডাইজেস্টিভ সিস্টেমের জাংশন পয়েন্টে দেখাচ্ছি। চ্যাট অপশনে লেখো দেখি আমি কার কথা বলছি। এই জাংশন, সেই জাংশনটার নাম কি? চ্যাট অপশনে লেখো দেখি ফটাফট। দেখো একদম ঠিক, একদম ঠিক, ভেরি গুড, ভেরি গুড। ইট ইজ আ ফ্যারিংস। এই ফ্যারিংস পার্টটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আর তোমার রেসপিরেটরি সিস্টেমের জাংশন। এবার তোমাকে আমি একটু দেখো কোন পার্টটা দেখাবো, যেটা হচ্ছে আমাদের ল্যারিংস পার্টটা। ল্যারিংস তুমি একটুখানি ছবিতে দেখো, তুমি এই ছবিতে দেখতে পাচ্ছ একটু সোয়েল আপ করে এই পার্টটা, এটাকে আমরা বলছি ল্যারিংস। এখানে ভয়েস বক্স প্রেজেন্ট আছে, যার ভাইব্রেশনে সাউন্ড তৈরি হয়। এইখানটা একটু ভালো করে লক্ষ্য করো, এই পার্টটাকে আমি কি বলতে চাইছি।
তাহলে এই যে পার্টটাকে তুমি যদি জুম করো দেখবে এর মধ্যে তুমি দেখতে পাবে এইভাবে ভোকাল কর্ডস প্রেজেন্ট আছে, যার ভাইব্রেশন একটা সাউন্ড ওয়েভস তৈরি হয়। আর এই পার্টটা হচ্ছে সেই এপিগ্লটিস। এপিগ্লটিসটা কি করে? প্রিভেন্ট করে যাতে ফুড পার্টিকেলস গুলো ট্র্যাকিয়াতে না এন্টার করে যায়। So what is the function of the epiglottis? They close the trachea and prevent the food from entering the trachea when you are swallow. তাই তো আমরা যখন ফুড খাই সেই ফুডটা যাতে আমাদের ট্র্যাকিয়া উইন্ড পাইপের মধ্যে না গিয়ে হয় না, আমরা অনেক সময় সেই বিষম লেগে যায় আমাদের, তখন জাস্ট মনে করো ওই ফুড পার্টিকেলসটা ট্র্যাকিয়ার মধ্যে ঢুকতে চাইছিল, যদি ঢুকে পড়ে লাইফ এন্ড, কিছু করার নেই। কিন্তু এপিগ্লটিস খুব এফিশিয়েন্টলি কাজ করে। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তারপর দেখো আমি তোমাকে এই পার্টসটা এবার আসছি ভোকাল কর্ডস এর ফাংশন। ভোকাল কর্ডস, এই যে ভোকাল কর্ডস একটা মেমব্রেনাস স্ট্রাকচার, যেটা কি হয় ভাইব্রেশন হলে এখানে একটা সাউন্ড তৈরি হয়। ভেরি ইন্টারেস্টিং। দেখো বায়োলজি সাবজেক্টটা যেটা তুমি নিজের সম্বন্ধে পড়ছো, ফিজিক্স কেমিস্ট্রি থেকে একটু হলেও ডিফারেন্ট। মানে এখানে অন্য কিছু নয়, ইমাজিন করতে হবে না, নিজে ফিল করো, নিজে এই যে ভাইব্রেশন ফিল করতে পারবে, মানে রিয়েল সবকিছু, রাইট? তাহলে এই যে ভোকাল কর্ডস দেখলে আমাদের অনেকে সাউন্ড ডিফারেন্ট, মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্স, এটা ভোকাল কর্ডস এর উপরে ডিপেন্ড করে, রাইট? এটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, এবার আমরা এই পার্টটা যেটা তোমাকে আমি হাইলাইট করতে চাইছি, চলো এটাকে এবার আমরা একটু জুম করে দেখি এর মধ্যে কোন কোন পার্টস গুলো আছে সেগুলো। তাহলে ল্যারিংস, তার পরের পার্টটা কি দেখতে পাচ্ছ? তারপরের পার্টটা হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া মানে তুমি সেটাকে উইন্ড পাইপও বলতে পারো। কি? উইন্ড পাইপ। ক্লিয়ার? এবার তুমি ট্র্যাকিয়ার স্ট্রাকচারটাকে যদি ভালো করে অবজার্ভ করো, এই যে তুমি এই পোরশনটা দেখো, এখানে তুমি একটা এই যে সি শেপ একটা কার্টিলেজ দেখতে পাচ্ছ। এই কার্টিলেজটা কিন্তু দেখো, এই যে তুমি এখানে দেখো এখানে এটা কি করছে, পুরো ট্র্যাকিয়াটাকে ফুল কভার করে থাকছে না। দেখো ফুল কভার আছে এরকম না, নেই। দেখো এরকম আছে অনেকটা, যাতে এই ট্র্যাকিয়াটা কি হয় বলতো, এরকম একটু কন্ট্রাকশন রিল্যাক্সেশন, বুঝতে পারছো? এটা যদি ফুল কভার থাকতো তাহলে ট্র্যাকিয়াটা ব্রেক হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। So inside the trachea, C-shaped cartilage is present. এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো এখানে তো আমরা দুটো পাইপ দেখতে পাচ্ছি, দেখো একটা ট্র্যাকিয়া আর তার পাশে কি দেখতে পাচ্ছ, ইসোফেগাস। তুমি যদি সেকশনাল ভিউতে দেখাও তুমি ঠিক এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এটা একটা ট্র্যাকিয়া, আর যে তুমি উপরে দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে ইসোফেগাস। ট্র্যাকিয়া আর ইসোফেগাসের মধ্যে একটা ডিফারেন্স দেখো। ট্র্যাকিয়ার মধ্যে যে ইনার লাইনিংটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ইনার লাইনিং, এটা একটা স্পেশাল ফিচারস আছে। এটা হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম দিয়ে তৈরি, মানে সিলিয়া কন্টেন্ট করছে এখানে ইনসাইড দা ট্র্যাকিয়া, রাইট? আর কি দেখতে পাচ্ছ, ব্লু কালারের স্ট্রাকচারটা, যে পুরো ব্লু যেটা বারটা দেখতে পাচ্ছ, এই যেটা সেটা হচ্ছে C-shaped cartilage. তাহলে what is the function of the C-shaped cartilage? It is help to keep the trachea open. আর এই যে ciliated epithelium সেটা ফিল্টার, ময়েশ্চার এন্ড ওয়ার্ম, যেটা আমি দেখেছিলাম একটু আগে ন্যাসাল ক্যাভিটির মধ্যে, সেই ফাংশনটাই আছে এখানে। ক্লিয়ার? আমরা ডিফারেন্ট পার্টস গুলোকে নিয়ে তোমায় কথা বলছি এটা ব্রিথিং সিস্টেমের মধ্যে। তারপর দেখো এই যে ট্র্যাকিয়া নামছে উপর থেকে নিচে, তারপর যখন লাংস এর এইখানটা আসছে, দেখো এই পজিশনটায় ও দুটো ডিভাইড হচ্ছে না, মানে পাইপটা এখানে যেন দুটো পার্টসে ডিভাইড হচ্ছে, দ্যাট ইজ কল্ড দা ব্রঙ্কাস। কি বলছি?
ব্রঙ্কাস, মানে ট্র্যাকিয়াটা ডিভাইড হয়ে কি তৈরি করলো, এই যে দেখো ব্রঙ্কাস তৈরি করলো, যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ এখানে। এরপর দেখো আমরা ব্রঙ্কাসটা গিয়ে আবার কি হয়েছে, আবার ও গিয়ে এখানে ডিভাইড হয়েছে, আরো ব্রাঞ্চ হয়েছে। সেই ব্রাঞ্চিং পয়েন্টটাকে কি বলছে, এই যে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দা ব্রঙ্কিওল, মানে ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, এন্ড ফাইনালি তুমি একদম টার্মিনাল এন্ডটাকে কি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দা অ্যালভিওলাস, মানে অনেকটা গ্রেপস এর মতো স্ট্রাকচার। তার উপরে কি কভার করে আছে গো, তার উপর কি কভার করে আছে, ব্লাড ক্যাপিলারিজ কভার করে আছে, বিকজ অ্যালভিওলা ইজ দ্য মেইন সাইট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এখানেই মেইন গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়, রাইট। এখানে একটুখানি এই সেই অ্যালভিওলি, এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা আমাদের মাথায়, আমরা একদম পুরো তোমাকে ডিটেইলসে বোঝালাম নস্ট্রেলস থেকে কোন কোন পার্টস দিয়ে আমরা অ্যালভিওলাইতে এসে রিচ করলাম। অ্যালভিওলাইটা কিন্তু লাংস এর মধ্যে প্রেজেন্ট থাকে, সেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে। আর অ্যালভিওলাইজের উপর কি থাকে, থাকে তোমার কিছু ক্যাপিলারিজ গুলো প্রেজেন্ট থাকে, ক্যাপিলারিজ, ক্লিয়ার, কিছু ক্যাপিলারিজ প্রেজেন্ট থাকে। এই ক্যাপিলারিজ গুলো কিন্তু তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জে মোস্ট ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। দেখো আমরা যদি ওই অ্যালভিওলার স্ট্রাকচারটাকে এই ফরম্যাটে দেখাই, দেখো এই দেখতে পাচ্ছি, এই হচ্ছে তোমার অ্যালভিওলাই পার্টটা, আর এই যে তুমি দেখতে পাচ্ছ এই পার্টটা তুমি দেখতে পাচ্ছ ব্লাড ভেসেলস, ওর ভেতরেই তো আরবিসি দেখতে পাচ্ছ। এই দেখো এই যে তোমার অ্যালভিওলাই থেকে তুমি ব্লু অ্যারোটা দেখো, মানে যে ইনকামিং এয়ারটা এলো তার মধ্যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা কার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায়, আরবিসির সঙ্গে, আরবিসির সঙ্গে হিমোগ্লোবিন আসে, সেই টেক আপ করতে হেল্প করে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ ব্লাড ক্যাপিলারিজ, তার মধ্যে প্লাজমা, তার মধ্যে লিকুইড পার্ট, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা একটা রেড অ্যারো দিয়ে দেখিয়েছি, ওটা অ্যালভিওলাই এর থ্রু দিয়ে বডি থেকে এক্সিট হয়ে যায়, বডি থেকে এক্সিট হয়ে যায়। তাহলে তোমরা একটা কনক্লুশনে আনতে হবে আমাদেরকে, অ্যালভিওলাস it is the site for the gaseous exchange। আমি প্রথমে তোমাকে কি বলেছিলাম, gaseous exchange means oxygen taken in and carbon dioxide rid of, এটাই তো gaseous exchange, বুঝে গেল জিনিসটা। এই হচ্ছে আমাদের পুরো পার্টস গুলো, ডিফারেন্ট পার্টস গুলো, ক্লিয়ার। এবার তোমাকে আমি সেকেন্ড টপিকে পড়াবো, যেটা হচ্ছে তোমার gaseous exchange। দেখো অ্যালভিওলাইটা হচ্ছে মেইন একটা ইম্পর্টেন্ট সাইট, কিন্তু এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় কেন, সেই মেকানিজমটা এবার তোমাকে একটু বোঝাই চলো। এই যে অ্যালভিওলাই তুমি দেখছো, এখান থেকে আমরা জুম করছি, প্রথম জুম করলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যে ইনকামিং এয়ার, সেই ইনকামিং এয়ারের মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেশন কি থাকে, হাইয়ার না লোয়ার, হাইয়ার, কম্পেয়ার টু তুমি যদি এই পজিশনে দেখো ব্লাড ক্যাপিলারিজ, তার মধ্যে যে ব্লাড আছে তার মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই না লো, কম্পারেটিভলি দ্য অ্যালভিওলাস কি থাকবে, এখানে লো থাকবে। এবার একটা প্রসেস হবে, দ্যাট ইজ দ্য ডিফিউশন। ডিফিউশন আমরা কি শিখেছিলাম, মলিকিউলস গুলো ট্রান্সপোর্ট হয় ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। এখানেও দেখো হায়ার কনসেন্ট্রেশন আর এখানে কি আছে, লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে এখানে একটা সিম্পল ডিফিউশন প্রসেস হচ্ছে, যেখানে অক্সিজেন গুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে চলে আসছে। কার্বন ডাই অক্সাইডটা তুমি আবার উল্টো দেখবে,
কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন তুমি কি দেখবে, এখানে হাই দেখবে আর অ্যালভিওলাইয়ের মধ্যে লো দেখবে। সেই জন্য কি হবে, এই যে এই পোরশন থেকে তোমার এই পজিশনে চলে যাচ্ছে, মানে এই তোমার ব্লাড ক্যাপিলারিজ থেকে ওটা কোথায় চলে যাচ্ছে, অ্যালভিওলাইজ এর মধ্যে। কারণ এখানে আছে হাই কনসেন্ট্রেশন আর ওখানে আছে তোমার লো কনসেন্ট্রেশন, এটাই তো তুমি ডিফারেন্স দেখতে পাচ্ছ। মানে এখানে তুমি একটা জিনিস মাথায় ঢুকে নাও, এই যে পুরো স্ট্রাকচারাল ফরম্যাটে তুমি যে এক্সচেঞ্জ মেকানিজমটা দেখছো, সেটার মধ্যে মেন কোন প্রসেস হেল্প করছে, সেটা হচ্ছে তোমার ডিফিউশন প্রসেসটা হেল্প করছে। এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এই হচ্ছে, দেখো ডিফিউশন হচ্ছে, প্রথম কি হচ্ছে তোমার এই অ্যালভিওলার ওয়াল, ওখানে অক্সিজেনটা মেনলি অক্সিজেনটা ডিসলভ হচ্ছে, তারপর ডিফিউশন হয়ে কোথায় চলে আসছে, সেটা এই ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে চলে আসছে। আর এই যে অ্যালভিওলার ওয়াল গুলো সেটাও কিন্তু খুব থিন হয়, সেই জন্যই কিন্তু এই ট্রান্সপোর্টেশনটা ইজিলি হতে পারে, অক্সিজেন ইনহেল হয় এইভাবে। দেখো তারপর অক্সিজেনটা তো আমাদের এই অ্যালভিওলার মধ্যে থেকে সারা বডিতে কিভাবে ট্রান্সপোর্ট হয়, থ্রু দা রেড ব্লাড সেলস। রেড ব্লাড সেলস এর মধ্যে কি আছে, হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিন আর অক্সিজেন একসঙ্গে রিঅ্যাক্ট করে কি তৈরি করছে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। এই অক্সি হিমোগ্লোবিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে অক্সি হিমোগ্লোবিন কিভাবে তৈরি হচ্ছে, অক্সিজেন প্লাস আমাদের হিমোগ্লোবিন সেটা রিঅ্যাকশন করে, তারপর তারা বডিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে কি হচ্ছে বলতো, কার্বন ডাই অক্সাইড সেলের মধ্যে তৈরি হচ্ছে তো, সেই সেল থেকে নেক্সট কোথায় আসছে, ব্লাডের প্লাজমার মধ্যে আসছে, সেখানে এই CO3- ফর্মে তারা ট্রান্সপোর্টেশন হচ্ছে, হয়ে তারা অ্যালভিওলাই থেকে রিচ করছে, তারপরে অ্যালভিওলাই থেকে সেটা এই অ্যালভিওলাই তুমি এই পজিশনগুলোতে দেখো, এখানে অ্যালভিওলাইয়ের মধ্যে তুমি কি দেখবে, এই পুরো অ্যালভিওলাইয়ের তোমার ব্লাড ক্যাপিলারিজ যেটা সেখানে তুমি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেশি দেখবে, বাট ওই অ্যালভিওলাই তার মধ্যে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কি আছে, লো আছে। তাহলে এখানে ডিফিউশন প্রসেসে কার্বন ডাই অক্সাইড হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ট্রান্সপোর্ট হয়ে চলে যাবে, বুঝেছো? এটা হচ্ছে আমি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটোই তোমাকে বোঝালাম, কিন্তু অনলি ডিফিউশন প্রসেস এখানে কিন্তু ইনভলভ হলো। তাহলে আমরা যদি এই পুরো প্রসেসটাকে সামারাইজড ওয়েতে বলি, ইয়ার ইন কি করে হলো, প্রথমে নাম্বার 1 স্টেপ ডিসলভ ইন দা ময়েশ্চার, সিলিয়েটেড এপিথেলিয়াম ওসব জায়গাগুলোতে, তারপর লাংসে এলো, সেটা লাংসেও diffuse across the wall of alveoli and blood capillaries. Next কি হলো, next হচ্ছে তোমার combine with hemoglobin and form the oxyhemoglobin. Next oxygen diffuse into the cell. আর এখানে কার্বন ডাই অক্সাইডের বেলা কি হলো, carbon dioxide produced in the cell, carbon dioxide diffused into the blood, bicarbonate ions are carried by the plasma and diffused across the wall of blood capillaries and alveoli, then carbon dioxide exit out from the body. এটাই তো তোমার সামারাইজ ভিউ বললে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এই যে তোমার লাংস আর আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে যে অক্সিজেন ইন এন্ড অক্সিজেন আউট হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি জানো, ব্রিদিং প্রসেস। আর অ্যালভিওলাই আর লাংসের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রসেস, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আর রেসপিরেশন কোনটা, যখন এই অক্সিজেনটা সেলের মধ্যে গিয়ে ইনটেক করছে আর সেল থেকে যখন কার্বন ডাই অক্সাইড এক্সিট হয়ে যাচ্ছে। দেখো আমরা ছোটবেলায় যেটা পড়েছিলাম আমাদের ব্রিদিং মেকানিজম, ব্রিদিং মেকানিজমের মধ্যে আমরা জানি এটা টু প্রসেস, একটা হচ্ছে ইনহেলেশন আর একটা হচ্ছে এক্সহেলেশন আর এক্সপিরেশন প্রসেস, একই জিনিস। এবার এই যে তোমার
ইন্সপিরেশন বা ইনহেলেশন প্রসেসে দেখো আমাদের ব্যাকবোন, আমাদের রিব, আমাদের স্টার্নাম, আর বিটুইন দ্য স্টার্নাম একটা ইন্টারকোস্টাল মাসেল, they take the very important role in the ventilation or the breathing mechanism. এছাড়াও আরেকজন আছে diaphragm, they take the most important role. এই জিনিসটা তোমায় মনে রাখতে হবে, ইন্সপিরেশনের সময় কোন চেঞ্জ গুলো হয়, এই পয়েন্ট গুলো মনে রাখো। নাম্বার 1, ইন্টারকোস্টাল মাসেল গুলো কন্ট্রাক্ট করে, রিবস কি হয় মুভ আপওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস। এতে কি হয় জানো তো, চেস্ট ভলিউম বিফোর ইন্সপিরেশন কি ছিল দেখো, আর তারপর কি হবে দেখো। ইন্সপিরেশনের সময় দেখো আস্তে আস্তে ও কি রকম ওর চেঞ্জ হচ্ছে, দেখো দেখলে চেঞ্জটা, মানে চেস্ট ভলিউম যেটা সেটা ইনক্রিজ করলো, সেই জন্যই এনভায়রনমেন্ট থেকে এয়ারটা কোথায় আসতে পারছে, সেটা অ্যালভিউলার মধ্যে আসতে পারছে। এটাকে আমরা ইন্সপিরেশন বললাম। তাহলে ইন্সপিরেশনের সময় তুমি ডিফারেন্সটা বুঝতে পারছো, এই যে এইটা হচ্ছে ডায়াফ্রাম, এখানে ডায়াফ্রামটা যেরকম ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, আগে সেটা কি ছিল দেখো ডোম শেপ ছিল এরকম, মানে চেস্ট ভলিউমটা ইনক্রিজ করেছে, সো বাইরে থেকে এয়ারটা কি হয়েছে, ইন হয়েছে, ইন্সপিরেশন হয়েছে। চেস্ট প্রেসার আলটিমেটলি ডিক্রিজ করেছে, smaller than the atmosphere pressure to show the air in. আর ঠিক একই ভাবে এক্সহেলেশনের সময় কি হয়েছে, ইন্টারকোস্টাল মাসেল এন্ড ডায়াফ্রামটা তখন রিল্যাক্সড হয়েছে, রিব কেসটা কি হয়েছে মুভ ডাউনওয়ার্ডস এন্ড ইনওয়ার্ডস এ হয়েছে, এই যে তোমার ডায়াফ্রামটা সেটা ডোম শেপ হয়েছে, চেস্ট ভলিউমটা সেই সময় ডিক্রিজ হয়েছে, এয়ার প্রেসার ইন দ্য লাংস হায়ার দেন দ্য অ্যাটমসফিয়ার, সো এয়ার রাশ আউট। এই ব্যাপারটা এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দাও তো একটুখানি, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা এই আমি যদি তোমাকে ইনহেলেশন মেকানিজম আর এক্সহেলেশন মেকানিজম বলি, তোমরা এই পয়েন্টগুলো মেনশন করলে ফুল মার্কস পেয়ে যাবে স্কুল লেভেলে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে ভালো করে। তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর আজকে আমাদের টপিকটা আমরা এত অবধি পড়ালাম, আর আমি তোমাকে কিছু কোশ্চেন গুলো হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছি, সেগুলো তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকবে।